হ্যালো ফিজিসিস্টস, দীর্ঘ বিরতির পর আবারও ফিরে আসায় দারুণ আনন্দিত আমরা। মাঝে দীর্ঘ সময় নতুন কোনো পডকাস্ট না আসার কারণে আমি আমার শ্রোতাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য। হ্যাঁ, আসলে অনেকটা সময় পার হয়ে গেছে, কিন্তু আমরা ফিরেছি দারুণ কিছু নিয়ে। একদম। তো অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আমরা নিয়ে এসেছি ডক্টর ফিজিসিস্ট চ্যানেলের অত্যন্ত জনপ্রিয় সিরিজ ডক্টর ফিজিসিস্টস গ্রেটেস্ট অফ অল টাইমের একটি একেবারে নতুন এবং রোমাঞ্চকর আলোচনা। আর আজকের আলোচনাটা সত্যি স্পেশাল হতে যাচ্ছে। হ্যাঁ, আর আজকের এই আয়োজনে আমার সাথে বিশেষজ্ঞ হিসেবে যিনি রয়েছেন, তিনি বিজ্ঞানের ইতিহাসবিদ, একজন পদার্থবিজ্ঞানী এবং একজন অসাধারণ একাডেমিক স্টোরি টেলার। মহান বিজ্ঞানীদের জীবন আর তাদের কাজ নিয়ে গবেষণার তার ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এখানে আসতে পেরে আমারও খুব ভালো লাগছে। পদার্থবিজ্ঞানীদের মনে একটা আলাদা সম্ভ্রম কাজ করে। ঠিক আছে, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। একজন মানুষ যিনি আপেক্ষিকতা আর কোয়ান্টাম মেকানিক্সের মতো মহাবিশ্বের গভীরতম গাণিতিক রহস্যগুলোর সমাধান করেছেন, তিনি ব্যক্তিজীবনে কেন এতটা নীরব ছিলেন? এর পেছনে কি শুধুই স্বভাব, নাকি অন্য কোনো অন্ধকার কারণ লুকিয়েছিল? এটা আসলে পদার্থবিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে মনস্তাত্ত্বিক এবং গভীর একটি প্রশ্ন। পল ডিরাকের এই অসামান্য মেধা আর তার চরম নীরবতার শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে তার শৈশবে। আচ্ছা। ১৯০২ সালে ইংল্যান্ডের ব্রিস্টলে তার জন্ম, কিন্তু তার শৈশব মোটেও কোনো সাধারণ বা আনন্দময় শৈশব ছিল না, বরং তা ছিল রীতিমতো শ্বাসরুদ্ধকর। শ্বাসরুদ্ধকর বলতে ঠিক কীরকম? ধরুন, তার বাবা চার্লস ডিরাক ছিলেন একজন ফরাসি বংশোদ্ভূত অত্যন্ত কঠোর স্বৈরশাসক প্রকৃতির মানুষ। তিনি বাড়িতে এমন সব অদ্ভুত আর নির্মম নিয়ম জারি করেছিলেন যা একটি শিশুর মানসিক বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর। যেমন ধরুন, খাবার টেবিলে বসে শুধু ফরাসি ভাষায় কথা বলা বাধ্যতামূলক ছিল। দাঁড়ান, তার মানে হলো ফরাসি ভাষা ভালোভাবে না জানার কারণে ডিরাকের মা এবং ভাইবোনদের রান্নাঘরে বসে খেতে হতো? হ্যাঁ, একদম তাই। আর ছোট্ট ডিরাককে প্রতিদিন তার ওই বদমেজাজি বাবার সাথে ডাইনিং রুমে বসে একা খেতে হতো। বাপরে, এটা তো একটা শিশুর জন্য রীতিমতো মানসিক নির্যাতনের মতো। একদম ঠিক বলেছেন। ফরাসি ব্যাকরণে বা শব্দ চয়নে সামান্য ভুল হলে বাবার কাছ থেকে জুটত কঠোর শাস্তি। শিশু ডিরাক এমনিতেই হজমের মারাত্মক সমস্যায় ভুগতেন। তার ওপর এই প্রচণ্ড মানসিক চাপের কারণে ভয়ে খাবার টেবিলে তিনি অনেক সময় বমি করে ফেলতেন। অবিশ্বাস্য! খাবার টেবিলে বসে বমি করে ফেলা? হ্যাঁ, আর এই বিভীষিকাময় প্রতিদিনের রুটিন থেকে বাঁচতে ছোট্ট ডিরাক একটা উপায় বের করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ভুল না করার এবং বাবার শাস্তি থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় হল কথা না বলা। এই শৈশবের ট্রমা তার ভেতরে এমনভাবে গেঁথে যায় যে তিনি সারা জীবনের জন্য একজন চরম নীরব মানুষে পরিণত হন। শব্দ তার কাছে হয়ে উঠেছিল বিপদের সমার্থক। আমি যদি ব্যাপারটাকে একটু অন্যভাবে ভাবি, ডিরাক যেন নিজের মনকে একটি নিখুঁত অ্যালগোরিদমের মতো সাজিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, দারুণ একটা পয়েন্ট। মানুষের জটিল আবেগ, ভাষার অস্পষ্টতা বা কথার মধ্যে লুকিয়ে থাকা দ্ব্যর্থবোধক অর্থ, এগুলো তার কাছে খুব ভয়ের এবং অনিরাপদ মনে হতো। এর চেয়ে গণিতের নিখুঁত সমীকরণগুলো অনেক বেশি নিরাপদ। একদম। সেখানে কোনো রাগ নেই, শাস্তি নেই। ঠিক। ব্যাকরণ ভুল হলে বকা খাওয়ার বা বমি করার ভয় নেই। ১+১=২, এটা সবসময় ধ্রুব সত্য। অসাধারণ একটি উপমা টেনেছেন। ডিরাক সত্যি মানুষের জটিল এবং অস্পষ্ট আবেগ থেকে মুখ ফিরিয়ে গণিতের বিশুদ্ধতায় একটি নিরাপদ আশ্রয় খুঁজে নিয়েছিলেন। ১৯২৫ সালে তার বড় ভাই ফেলিক্স যখন আত্মহত্যা করেন, তখন ডিরাকের প্রতিক্রিয়া ছিল অভাবনীয় রকমের শীতল। তাই নাকি? তিনি কি বলেছিলেন? তিনি শুধু বলেছিলেন, আমাকে মনে রাখতে হবে আমি যেন কখনো আত্মহত্যা না করি। বাপরে, নিজের ভাইয়ের মৃত্যুতে এরকম প্রতিক্রিয়া? হ্যাঁ, মানুষের শোক বা কষ্টকে তিনি একটি নতুন ডেটা বা তথ্য হিসেবে গ্রহণ করেছিলেন। অনেক গবেষক আর মনোবিজ্ঞানী মনে করেন এই চরম ট্রমা এবং সম্ভবত অশনাক্ত হওয়া অটিজম
বা অ্যাসপারগার সিন্ড্রোমের কারণে তিনি আবেগের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। তার ব্রেন এমনভাবে ওয়্যারিং হয়ে গিয়েছিল যেখানে যুক্তির বাইরে আর কিচ্ছুর স্থান ছিল না। ঠিক তাই। আর এই চরম যৌক্তিক আবেগহীন ও নীরব মনটি যখন ১৯২০-র দশকের কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের বিশৃঙ্খল জগতে প্রবেশ করে তখন আসলে কি ঘটে? কারণ সে সময় তো পদার্থবিজ্ঞানের রীতিমতো একটা বৈপ্লবিক যুদ্ধ চলছিল। হ্যাঁ, ক্লাসিক্যাল ফিজিক্স ততদিনে ভেঙে পড়েছে। একদম। তো এখান থেকেই বিষয়টা আসলেও ভীষণ চমকপ্রদ হয়ে ওঠে। ১৯২০-র দশক ছিল পদার্থবিজ্ঞানের জন্য সবচেয়ে উত্তাল আর বিভ্রান্তিকর সময়। আইজ্যাক নিউটনের ক্লাসিক্যাল মেকানিক্স পরমাণুর ভেতরের ক্ষুদ্র জগৎকে আর কোনোভাবেই ব্যাখ্যা করতে পারছিল না। তখন দুটি সম্পূর্ণ ভিন্ন তত্ত্ব নিয়ে বিজ্ঞানীদের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছিল। শ্রোডিঞ্জার আর হাইজেনবার্গের সেই বিখ্যাত দ্বন্দ্ব। ঠিক। একদিকে ছিল অস্ট্রিয়ান বিজ্ঞানী আরউইন শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্স বা তরঙ্গ বলবিদ্যা। এটি বিজ্ঞানীদের কাছে বেশ পরিচিত আর দৃশ্যমান ছিল, কারণ তারা তরঙ্গের সমীকরণ নিয়ে আগে থেকেই কাজ করতে অভ্যস্ত ছিলেন। হ্যাঁ, ওয়েভ ইকুয়েশন তো বেশ ভিজুয়াল। কিন্তু অন্যদিকে জার্মান বিজ্ঞানী ওয়ার্নার হাইজেনবার্গ নিয়ে এলেন সম্পূর্ণ ভিন্ন একটি গাণিতিক কাঠামো, ম্যাট্রিক্স মেকানিক্স। এটি ছিল অত্যন্ত জটিল এবং বিমূর্ত সংখ্যার একটি সারি। ম্যাট্রিক্স মেকানিক্স। হাইজেনবার্গ নিজেই তার এই তত্ত্বের একটি অদ্ভুত ফলাফল নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি খেয়াল করলেন তার সমীকরণে অবস্থান এবং ভরবেগের গুণফল a গুণ b এবং b গুণ a সমান হচ্ছে না। সাধারণ বীজগণিতের নিয়ম অনুযায়ী এটা তো হওয়ার কথা নয়। একে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হয় নন কমিউটেটিভিটি। একটু দাঁড়ান, আমি যদি সাধারণ বীজগণিতের কথা ভাবি, ২ গুণ ৩ আর ৩ গুণ ২ তো একই ফলাফল দেয়, ৬। তাহলে পদার্থবিজ্ঞান কিভাবে সাধারণ গণিতের এই মৌলিক নিয়মকে ভেঙে দিচ্ছে? এটা তো অসম্ভব মনে হচ্ছে। চমৎকার একটি পয়েন্ট ধরেছেন। সাধারণ সংখ্যার ক্ষেত্রে আপনার যুক্তি একদম সঠিক, কিন্তু হাইজেনবার্গ সাধারণ সংখ্যা নিয়ে কাজ করছিলেন না। তিনি কাজ করছিলেন ম্যাট্রিক্স নিয়ে, আচ্ছা। যা হল তথ্যের একটি সারি বা টেবিল। কোয়ান্টাম জগতে কোনো কণার অবস্থান মাপা এবং তার ভরবেগ মাপার যে প্রক্রিয়া, তার একটি নির্দিষ্ট ক্রম আছে। ব্যাপারটিকে এভাবে ভাবা যেতে পারে, প্রথমে মোজা পরে, তারপর জুতো পরা, আর প্রথমে জুতো পরে, তারপর মোজা পরা। কাজ দুটো এক হলেও ফলাফল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দারুণ উদাহরণ। জুতো পরে তো আর মোজা পরা যায় না। একদম। তো কোয়ান্টাম মেকানিক্সে a গুণ b এবং b গুণ a এর এই অমিল আসলে কোনো ভুল ছিল না, বরং এটাই ছিল প্রকৃতির নিয়ম। কিন্তু হাইজেনবার্গ এটা নিয়ে প্রচণ্ড হতাশ ছিলেন। ঠিক সেই সময়ে পল ডিরাকের চোখে ধরা পড়ল অন্য কিছু। অর্থাৎ সবাই যখন এই অমিলটাকে একটা বিশাল ত্রুটি বা সমস্যা হিসেবে দেখছে, তখন তরুণ ডিরাক এর মধ্যে সমাধানের পথ খুঁজে পেলেন। ঠিক তাই। ডিরাকের একটি বিশেষ সুবিধা ছিল। তিনি গণিত বা পদার্থবিজ্ঞান পড়ার আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। ও, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, ফলে জটিল গাণিতিক সমস্যাগুলোর জ্যামিতিক ও ব্যবহারিক কাঠামো বোঝার একটি অদ্ভুত দক্ষতা তার ছিল। ২৩ বছর বয়সী এই নীরব ছাত্র যখন হাইজেনবার্গের তত্ত্বটি দেখলেন, তিনি বুঝতে পারলেন এই নন কমিউটেটিভিটি বা অমিলটি আসলে কোনো ত্রুটি নয়, বরং এটাই হলো কোয়ান্টাম জগতের মূল রহস্য। অসাধারণ। তিনি আরও একটি দারুণ কাজ করলেন। তিনি দেখালেন যে কোয়ান্টাম জগতের এই অমিলটি আসলে ক্লাসিক্যাল মেকানিক্সের পয়সন ব্র্যাকেটের কোয়ান্টাম সমতুল্য। পয়সন ব্র্যাকেট হল ক্লাসিক্যাল ফিজিক্সের এমন একটি সমীকরণ যা দিয়ে একটি সিস্টেম সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হয় তা মাপা যায়। তার মানে ডিরাক মুহূর্তের মধ্যে নিউটনের ক্লাসিক্যাল জগৎ এবং হাইজেনবার্গের কোয়ান্টাম জগৎকে একটি মাত্র গাণিতিক ধারণার মাধ্যমে একীভূত করে ফেললেন। একদম। শুধু তাই নয়, কোয়ান্টাম জগতের জন্য তিনি সম্পূর্ণ নতুন একটি ভাষাও তৈরি করলেন, তাই না? হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন কোয়ান্টাম মেকানিক্সের এই জটিল বিষয়গুলো প্রকাশ করার জন্য সাধারণ গণিতের ভাষা যথেষ্ট নয়। তাই তিনি ব্র্যাকেট নোটেশন তৈরি করলেন। ব্র্যাকেট নোটেশন। ব্র্যাকেট শব্দটিকে ভেঙে তিনি দুটি ভেক্টরে ভাগ করলেন, ব্রা এবং কেট। এটি দিয়ে কোয়ান্টাম স্টেটগুলোকে অত্যন্ত সুন্দর, দৃশ্যমান ও নিখুঁতভাবে প্রকাশ করা যায়। পাশাপাশি তিনি ডেল্টা ফাংশন নামে একটি গাণিতিক ধারণাকে প্রতিষ্ঠিত করলেন। হ্যাঁ, ডেল্টা ফাংশন তো ফিজিক্সে খুব জরুরি। ঠিক। ডেল্টা ফাংশন হল এমন একটি ফাংশন যা একটি নির্দিষ্ট বিন্দুতে অসীম মান ধারণ করে এবং বাকি সব জায়গায় এর মান 0।
এটি ইলেকট্রনের মতো বিন্দু কণার অবস্থানকে গাণিতিকভাবে প্রমাণ করতে দারুণ সাহায্য করে। আজ পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্স এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে এই ব্রা-ক্যাট নোটেশনই হল মূল ভাষা। তার মানে শ্রোডিঞ্জারের ওয়েভ মেকানিক্স আর হাইজেনবার্গের ম্যাট্রিক্স মেকানিক্সের দ্বন্দ্ব তো তিনি মিটিয়ে দিলেন, কিন্তু এরপর তিনি হাত দিলেন পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জে, অ্যালবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের সাথে কোয়ান্টাম মেকানিক্সের মিলন ঘটানো। হ্যাঁ, তখনকার দিনের সবচেয়ে বড় সমস্যা। ব্যাপারটা তো এমন ছিল যে আপেক্ষিকতা কাজ করে বিশাল বড় জিনিস নিয়ে, আর কোয়ান্টাম কাজ করে অণু পরমাণুর ক্ষুদ্র জগৎ নিয়ে। এই দুটোর মিলন ঘটানো তো সেই যুগে অসম্ভব মনে করা হতো। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই সমস্যার সমাধানের ডিরাকের পদ্ধতি ছিল তৎকালীন সবার চেয়ে সম্পূর্ণ আলাদা। ১৯২৮ সালের কনকনে শীতকাল, কেমব্রিজের সেন্ট জনস কলেজে নিজের ঘরে ফায়ারপ্লেসের পাশে বসে ডিরাক নিবিষ্ট মনে ভাবছেন। আচ্ছা। আইনস্টাইনের তত্ত্বে বলা হয়েছিল ভর এবং শক্তি একে অপরের পরিপূরক, E=mc², আর আলোর গতি হল সর্বোচ্চ সীমা। যখন একটি ইলেকট্রন আলোর কাছাকাছি গতিতে ঘোরে তখন তার ভর বেড়ে যায়, কিন্তু শ্রোডিঞ্জারের কোয়ান্টাম সমীকরণ এই আপেক্ষিকতার বিষয়টিকে সম্পূর্ণ এড়িয়ে গিয়েছিল। মানে দুটো থিওরি একসাথে খাপ খাচ্ছিল না। একদম না। ডিরাক জানতেন এই দুটিকে মেলাতে হলে সাধারণ সংখ্যা বা সাধারণ সমীকরণ দিয়ে কাজ হবে না। তাকে একই সাথে ইলেকট্রনের ভর, চার্জ, স্পিন বা ঘূর্ণন সবকিছু একটি সমীকরণে আনতে হবে। আর তখনই তিনি 4x4 ম্যাট্রিক্স ব্যবহার করলেন, তাই তো? হ্যাঁ, তাই তিনি 4x4 ম্যাট্রিক্স ব্যবহার করলেন। আর এভাবে জন্ম হল বিখ্যাত ডিরাক সমীকরণের। এটি এতই নিখুঁত ছিল যে এটি প্রাকৃতিকভাবেই ইলেকট্রনের স্পিন ব্যাখ্যা করতে পারল, যা এর আগে কাউকে হাতে ধরে সমীকরণে বসাতে হতো। কিন্তু এই সমীকরণটি একটি অদ্ভুত এবং একই সাথে ভয়ঙ্কর ফলাফলও দিল। এই জায়গাটিতে আমি একটু জোর দিতে চাই, কারণ এখান থেকেই পদার্থবিজ্ঞানের ইতিহাস বদলে যায়। সমীকরণটি একটি ঋণাত্মক শক্তি বা নেগেটিভ এনার্জির ইলেকট্রনের অস্তিত্ব দেখাচ্ছিল। ঠিক তাই। এখন বাস্তব জগতে নেগেটিভ এনার্জির তো কোনো অর্থ হয় না। একটা চলমান গাড়ির গতি বা শক্তি তো আর নেগেটিভ হতে পারে না। সাধারণ বিজ্ঞানীরা তো নেগেটিভ এনার্জিকে একটা গাণিতিক ত্রুটি বা অ্যাবসার্ডিটি ভেবে বাতিল করে দিতেন। ডিরাক কেন সেটা করলেন না? তিনি কি ভৌত বাস্তবতার চেয়েও গণিতের সৌন্দর্যকে বেশি বিশ্বাস করতেন? তার বিজ্ঞান দর্শনই ছিল সমীকরণ যদি সুন্দর হয় তবে তাকে মহাবিশ্বের কোথাও না কোথাও সত্য হতেই হবে। দারুণ দর্শন তো। হ্যাঁ, প্রকৃতি গাণিতিক সৌন্দর্যকে কখনো মিথ্যে প্রমাণ করতে পারে না। নেগেটিভ এনার্জিকে ব্যাখ্যা করার জন্য তিনি একটি অভাবনীয় তত্ত্ব দাঁড় করালেন, যাকে বলা হয় ডিরাক সি বা শূন্যতার সাগর। শূন্যতার সাগর নামটা শুনলেই কেমন যেন রহস্যময় মনে হয়। তিনি বললেন, মহাকাশের যে শূন্যস্থান বা ভ্যাকিউম আমরা দেখি তা আসলে একদমই শূন্য নয়। সেটি অসীম সংখ্যক নেগেটিভ এনার্জির ইলেকট্রনে পরিপূর্ণ একটি অদৃশ্য মহাসাগর। ব্যাপারটা ভাবতেই তো গায়ে কাঁটা দেয়। আমি যদি এই অদৃশ্য সাগরটাকে আরেকটু সহজভাবে কল্পনা করার চেষ্টা করি, ব্যাপারটা কি অনেকটা কার্বোনেটেড পানীয় বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মতো? কোল্ড ড্রিঙ্কস মানে কিভাবে? ধরুন, যেখানে পুরো তরল পদার্থটা হলো নেগেটিভ এনার্জির সেই অদৃশ্য সাগর, আর তরলের ভেতর দিয়ে যখন কোনো গ্যাসের বুদবুদ বা বাবল ওপরের দিকে ওঠে, সেই বুদবুদটা হলো আসলে একটা শূন্য স্থান। কিন্তু বোতলের ভেতর ওই বুদবুদটাকে তো একটা আলাদা বস্তু বা পার্টিকেলই মনে হয়। অসাধারণ একটি উপমা, একেবারে নিখুঁতভাবে ধরেছেন। ঠিক তাই। ডিরাক বললেন, যখন বাইরে থেকে কোনো শক্তিশালী এনার্জি বা রেডিয়েশন এই অদৃশ্য সাগরে আঘাত করে, তখন ওই নেগেটিভ সাগরের একটি ইলেকট্রন লাফ দিয়ে পজিটিভ এনার্জির জগতে চলে আসে। আচ্ছা। আর তার পেছনে ওই সাগরের বুকে একটি গর্ত বা বুদবুদ তৈরি হয়। এই গর্তটি যদিও নেগেটিভ ইলেকট্রনের অভাব বা শূন্যস্থান, কিন্তু আমাদের পজিটিভ জগতে এটি একটি বাস্তব কণা হিসেবে আচরণ করবে। এর ভর হবে সাধারণ ইলেকট্রনের মতোই, কিন্তু এর চার্জ হবে পজিটিভ, মানে পজিট্রন। একদম। ডিরাক আসলে খাতা কলমে শুধুমাত্র গাণিতিক সমীকরণ কষে অ্যান্টিম্যাটার বা প্রতিপদার্থের আবিষ্কার করে ফেললেন। তৎকালীন বিজ্ঞান জগৎ তার এই তত্ত্ব শুনে রীতিমতো হাসাহাসি করেছিল। হাসাহাসি করাটাই তো স্বাভাবিক। কেউ তো তখন অ্যান্টিম্যাটার চোখে দেখেনি।
কিন্তু মাত্র কয়েক বছর পর ১৯৩২ সালে কার্ল অ্যান্ডারসন যখন সত্যি সত্যি মহাজাগতিক রশ্মি নিয়ে কাজ করতে গিয়ে ক্লাউড চেম্বারে পজিট্রন বা অ্যান্টি ইলেকট্রন আবিষ্কার করলেন, তখন পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। অদ্ভুত! যিনি কেবল খাতা কলমে হিসাব কষে মহাবিশ্বের এমন অদৃশ্য রহস্য দেখতে পান, বাস্তব জগতের সামাজিক নিয়মনীতিতে তিনি কতটা অন্ধ ছিলেন তা ভাবলে অবাক হতে হয়। তার সহকর্মীরা তো মজা করে এক ডিরাক নামে একটি এককই আবিষ্কার করে ফেলেছিলেন। হ্যাঁ, এক ডিরাক। মানে 1 ঘন্টায় যে ব্যক্তি মাত্র একটি শব্দ উচ্চারণ করেন, তার কথা বলার একক হল 1 ডিরাক। তার এমন আক্ষরিক স্বভাবের অনেক মজার গল্প বিজ্ঞানীদের মধ্যে আজও প্রচলিত। একবার এক ট্রেনে যাত্রার সময় তার এক সঙ্গী জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, দেখুন, ওই মাঠের ভেড়াগুলোর পশম কাটা হয়েছে। আচ্ছা, সাধারণ মানুষ হলে বলতো, হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু ডিরাক কিছুক্ষণ ভেড়াগুলোর দিকে অত্যন্ত গভীরভাবে তাকিয়ে থেকে শান্ত কণ্ঠে উত্তর দিলেন, অন্তত এই পাশটায় কাটা হয়েছে। বাবরে! এটা কিন্তু কোনো রসিকতা ছিল না। তিনি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যতটুকু প্রমাণ পেয়েছেন ঠিক ততটুকুই বলেছেন। ভেড়ার উল্টো দিকেও যে পশম কাটা হয়েছে, সেই অনুমান তিনি বিজ্ঞানসম্মত প্রমাণ ছাড়া করতে রাজি ছিলেন না। সত্যি অদ্ভুত একজন মানুষ। রিচার্ড ফাইনম্যানের সাথে তার বিখ্যাত কথোপকথনটির কথাও কিন্তু না বললেই নয়। ফাইনম্যান তো ছিলেন ডিরাকের সম্পূর্ণ বিপরীত, খুব চটপটে, বাচাল এবং তুমুল জনপ্রিয় একজন মানুষ। হ্যাঁ, ফাইনম্যান তো একেবারে রকস্টার বিজ্ঞানী ছিলেন। একবার এক বৈজ্ঞানিক কনফারেন্সে ফাইনম্যান ডিরাককে অনেকক্ষণ ধরে উৎসাহের সাথে নিজের নতুন একটি তত্ত্ব বোঝাচ্ছিলেন। ডিরাক চুপচাপ পুরোটা শোনার পর শুধু একটি প্রশ্ন করেছিলেন, আমার একটি সমীকরণ আছে, তোমার কি কোনো সমীকরণ আছে? হ্যাঁ, ডিরাকের কাছে গণিতের সুনির্দিষ্ট সমীকরণ ছাড়া যে কোনো কথাই ছিল মূল্যহীন। এমনকি ১৯৩৩ সালে যখন তাকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়, তিনি সেটি সরাসরি প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন। নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন কেন? কারণ তিনি মানুষের মনোযোগ, খ্যাতি বা মিডিয়ার আলো একদমই পছন্দ করতেন না। পরে তার এক সহকর্মী যখন তাকে বোঝালেন যে নোবেল প্রত্যাখ্যান করলে সেটা এক বিশাল খবর হবে এবং মিডিয়া তাকে নিয়ে আরও বেশি মাতামাতি করবে, তখন কেবল সেই ঝামেলা থেকে বাঁচতেই বাধ্য হয়ে তিনি পুরস্কারটি গ্রহণ করেন। হ্যাঁ, মানে মিডিয়ার হাত থেকে বাঁচতে নোবেল নেওয়া। এমন একজন আত্মমগ্ন, সমাজ বিচ্ছিন্ন এবং চরম নীরব মানুষের জীবনে প্রেম কিভাবে এলো? ইউজিন উইগনারের বোন মানসির সাথে তার বিয়েটাও তো একটা চরম বৈপরীত্যের উদাহরণ। এটা কিভাবে সম্ভব হলো? এটা পদার্থবিজ্ঞানের ভাষায় বলতে গেলে বিপরীতমুখী চার্জ পরস্পরকে তীব্রভাবে আকর্ষণ করে। মানসি ছিলেন ডিরাকের সম্পূর্ণ বিপরীত, চরম বাচাল, আবেগপ্রবণ এবং প্রাণবন্ত একজন নারী। একেবারে অপোজিট পোল। হ্যাঁ, মানসি ডিরাককে লম্বা এবং আবেগময় চিঠি লিখতেন। আর ডিরাক কিভাবে তার উত্তর দিতেন জানেন? কিভাবে? তিনি চিঠির কাগজটিতে একটি ছক কাটতেন। মানসির চিঠির প্রশ্ন বা আবেগগুলোকে পয়েন্ট আকারে সাজিয়ে অত্যন্ত যৌক্তিক এবং কাঠখোট্টা ভাষায় এক একটি পয়েন্ট ধরে ধরে উত্তর দিতেন, ঠিক যেন কোনো গাণিতিক প্রমাণের সমাধান করছেন। প্রেমিকার আবেগময় চিঠির গাণিতিক ছকে উত্তর, এটা বোধহয় ইতিহাসের একমাত্র ডিরাকের পক্ষে সম্ভব। তবুও আশ্চর্যের বিষয় হল, তাদের এই দাম্পত্য জীবন প্রায় ৫০ বছর টিকেছিল। অত্যন্ত সুখী একটি পরিবার ছিল তাদের। মানসির উষ্ণতা এবং পারিবারিক কোলাহল ডিরাকের সেই নীরব ও বিচ্ছিন্ন জীবনে একটি সুন্দর ভারসাম্য নিয়ে এসেছিল। মানসি তাকে বাইরের পৃথিবীর সাথে সংযুক্ত রাখার একমাত্র সেতু হিসাবে কাজ করতেন। অসাধারণ একটা গল্প। এরপর তো বিশ্ব ইতিহাসের মোড় ঘুরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। পারমাণবিক বোমা তৈরির প্রতিযোগিতায় যখন রবার্ট ওপেনহাইমার বা এডওয়ার্ড টেলারের মতো বাঘা বাঘা বিজ্ঞানীরা মত্ত, তখন ডিরাকের ভূমিকা কী ছিল? তিনি তো চাইলে ম্যানহাটন প্রজেক্টে বিশাল ভূমিকা রাখতে পারতেন। ডিরাক আগাগোড়াই শান্তিবাদী ছিলেন। অস্ত্র প্রতিযোগিতা বা রাজনীতি তার একদমই পছন্দ ছিল না। তবে তিনি ব্রিটিশদের টিউব অ্যালয়েস প্রজেক্টে কাজ করেছিলেন, যা আসলে ম্যানহাটন প্রজেক্টের পূর্বসূরি ছিল। আচ্ছা, টিউব অ্যালয়েস। হ্যাঁ, পারমাণবিক বোমা বানাতে গেলে ইউরেনিয়াম ২৩৫ আইসোটোপ আলাদা করতে হয়, যার জন্য প্রয়োজন গ্যাস সেন্ট্রিফিউজ। এই সেন্ট্রিফিউজের ভেতরের গ্যাসের গতিবিদ্যা অত্যন্ত জটিল। ডিরাক তার অসামান্য গাণিতিক মেধা দিয়ে এই সেন্ট্রিফিউজের নকশা এবং সমীকরণ তৈরিতে বিপুল অবদান রেখেছিলেন। কিন্তু সরাসরি অস্ত্র তৈরির সাথে যুক্ত হননি। না, তিনি কখনোই ওপেনহাইমারের মতো রাজনৈতিক বা সামরিক নীতি নির্ধারণে জড়াননি।
যুদ্ধ শেষ হতে তিনি এসব ধ্বংসাত্মক গবেষণা থেকে সম্পূর্ণ দূরে সরে যান। জীবনের শেষ দিনগুলো তিনি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে কাটান। ফ্লোরিডাতে? হ্যাঁ, সেখানে তিনি দারুণ প্রকৃতিপ্রেমী হয়ে ওঠেন। নোবেলজয়ী এই বৃদ্ধ বিজ্ঞানী স্যুট বুট পরে টাই বেঁধে জঙ্গলে কাঠ চেরাই করতেন। দৃশ্যটা কল্পনা করলেই কেমন একটা পরাবাস্তব অনুভূতি হয়। সত্যি, স্যুট পরে কাট কাটা। আচ্ছা, যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, ডিরাকে সেই 1920 বা 30-এর দশকের গাণিতিক ফিসফিসানি আজকের এই আধুনিক বিশ্বে কতটা প্রভাব ফেলছে? আমাদের প্রতিদিনের জীবনে ডিরাকের সমীকরণের আদৌ কি কোনো অস্তিত্ব আছে? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করে এর প্রভাব শুধু অভাবনীয় নয়, বরং আমাদের আধুনিক প্রযুক্তির ভিত্তিই দাঁড়িয়ে আছে ডিরাকের উপর। ডিরাকের সমীকরণ আজ শুধু পাঠ্য বইয়ে আটকে নেই। যেমন ধরুন, স্পিনট্রনিক্স প্রযুক্তির কথা ধরুন। সাধারণ ইলেকট্রনিক্সে ইলেকট্রনের চার্জ ব্যবহার করে ডেটা আদান প্রদান করা হয়, যা প্রচুর তাপ তৈরি করে। কিন্তু স্পিনট্রনিক্সে ইলেকট্রনের সেই স্পিন বা ঘূর্ণন ব্যবহার করা হয়, যা ডিরাক তার সমীকরণে প্রথম প্রমাণ করেছিলেন। আজকের দিনে আমাদের কম্পিউটারের হার্ড ড্রাইভে বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে এই প্রযুক্তির জন্যই। বাপরে, মানে আমাদের হার্ড ড্রাইভ ডিরাকের থিওরি ব্যবহার করছে? একদম। এরপর আসে গ্রাফিনের কথা। গ্রাফিনের ভেতর দিয়ে ইলেকট্রন প্রায় আলোর গতিতে কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারে। এই উপাদানটিকে বলা হয় ডিরাক মেটেরিয়ালস, কারণ এর ভেতরের ইলেকট্রনগুলো ডিরাকের সমীকরণ মেনেই চলে। চমৎকার। আর সবচেয়ে বড় কথা, ফিউচার কোয়ান্টাম কম্পিউটিংয়ে যে মায়োরানা ফার্মিয়ন কণা ব্যবহার করা হচ্ছে, এটি এমন একটি কণা যা একই সাথে নিজের অ্যান্টিপার্টিকল বা প্রতিপদার্থ হিসেবে কাজ করে। এর মূল ধারণাও এসেছে ডিরাকের সেই অ্যান্টিম্যাটার আবিষ্কার থেকে। তাহলে এই সবকিছুর মানে কি দাঁড়ায়? পল ডিরাক এমন একজন মানুষ ছিলেন যিনি ছোটবেলার অবর্ণনীয় মানসিক চাপ আর একাকিত্ব থেকে বাঁচতে মানুষের আবেগের পৃথিবী থেকে পালিয়ে গণিতের বিশুদ্ধতায় আশ্রয় নিয়েছিলেন। হ্যাঁ, একদম। তিনি পারমাণবিক বোমার পেছনে ছোটেননি, খ্যাতির পেছনে ছোটেননি। তিনি শুধু নিজের মনে বসে মহাবিশ্বের গাণিতিক ফিসফিসানি শুনেছেন এবং আমাদের জন্য তা সমীকরণে অনুবাদ করে গেছেন। তার নীরবতাই ছিল মহাবিশ্বের সাথে কথা বলার নিজস্ব ভাষা। একদম সঠিক এবং চমৎকার একটি মূল্যায়ন। তিনি গভীরভাবে বিশ্বাস করতেন এই মহাবিশ্বের গভীরে একটি নিখুঁত গাণিতিক সৌন্দর্য লুকিয়ে আছে, এবং একজন পদার্থবিজ্ঞানীর কাজ হল শুধু সেই সৌন্দর্যকে উন্মোচন করা। এই রোমাঞ্চকর আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটি বিষয় উত্থাপন করতে চাই, যা হয়তো আলোচনার পরেও ভাবনার খোরাক যোগাবে আপনাদের। পল ডিরাক একবার বলেছিলেন, ঈশ্বর একজন উচ্চমানের গণিতবিদ এবং তিনি মহাবিশ্ব তৈরিতে অত্যন্ত উন্নত গণিত ব্যবহার করেছেন। হ্যাঁ, তার বিখ্যাত একটি উক্তি। যদি সত্যিই গাণিতিক সৌন্দর্যই মহাবিশ্বের চরম সত্য হয়, তবে গণিত কি শুধু একটি মানুষের তৈরি ভাষা, নাকি এই মহাবিশ্ব নিজেই একটি বিশাল গাণিতিক সিমুলেশন? যদি আধুনিক গণিতে মাল্টিভার্স বা 11 মাত্রার বহুমাত্রিক জগতের প্রমাণ পাওয়া যায়, তবে কি সেগুলো আমাদের বিশ্বাস করা উচিত? ঠিক যেমনটি ডিরাক অ্যান্টিম্যাটার চোখে দেখার আগেই শুধুমাত্র সমীকরণের সৌন্দর্য দেখে বিশ্বাস করেছিলেন। চিন্তা করে দেখলে বোঝা যায়, বাস্তবতা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি গাণিতিক এবং অনেক বেশি রহস্যময়। সত্যি ভাবার মতো একটা বিষয়। আজকের এই গভীর এবং আকর্ষণীয় যাত্রায় সাথে থাকার জন্য আপনারা যারা শুনছেন বা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর ফিজিসিস্ট চ্যানেল এবং ডক্টর ফিজিসিস্ট গ্রেটেস্ট অফ অল টাইম সিরিজের সাথে এভাবেই যুক্ত থাকবেন। বিজ্ঞান এবং মহাবিশ্বের এমন আরও অনেক অজানা রহস্যের গাণিতিক ফিসফিসানি শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্ঞান বিজ্ঞানের এই অসীম যাত্রায় আবারও দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই।